শুরু করছি ঘনদা সমগ্রের দ্বিতীয় গল্প পোকা। ঘনদা সেদিন প্রায় জব্দ হয়ে গিয়েছিলেন। প্রায় জব্দ এই জন্য যে সত্যিকারের জব্দ হবার পাত্র ঘনদা নন। যত বেকায়দায় পড়ুন না কেন, নিজেকে সামলে নেবার অসামান্য প্রতিভা ঘনদার আছে। তেলা মাছের মতো যে কোনো বেয়ারা অবস্থা থেকে তিনি পিছলে বেরিয়ে যেতে পারেন। সেদিন কিন্তু অবস্থাটা তার বড় বেশি কাহিল হয়ে উঠেছিল। মেসের সকলের হাসি ঠাট্টার চোটে তার এতদিনের খ্যাতি প্রতিপত্তি প্রায় ভেসে যায় আর কি। মেসের তেতলার একটি ছোট চোর কুঠুরি গোছের ঘরে ঘনদা একা থাকেন। এই ব্যবস্থাটা শুধু তার নিজেরই মনোভূত নয়, আমাদেরও অনুমোদিত। ঘনদার মতো অসামান্য পুরুষের সংস্পর্শে দিনরাত থাকা একটু বিপজ্জনক বলেই আমাদের ধারণা। ঘনদার তেতলার সেই ঘরে সেদিন রাত 12টা নাগাদ হঠাৎ একটা খণ্ডযুদ্ধ বেঁধেছে বলে আমাদের মনে হলো। শনিবারের রাত, পরের দিন ছুটি, সুতরাং ভোরে উঠবার তাড়া নেই বলে আমরা সবাই যে যার দলে একটু বেশিক্ষণ পর্যন্ত তাসপাশা খেলে সবেমাত্র শুতে গেছি। এমন সময় টেবিল চেয়ার ওল্টানোর সঙ্গে উপরকার ঘরে ঘনদার অমানসিক চিৎকারে বিছানা থেকে উঠে বসলাম। ব্যাপার কি? তাসপাশা ইত্যাদি খেলা ঘনদার দু চোখের বিষ। শনিবার রাত্রে তাই তিনি আমাদের উপর বিরক্ত হয়ে অন্যান্য দিনের চেয়ে একটু সকাল সকালই শুতে চলে যান। তারপর ওপরের ঘরে আলবোলায় তার আরাম করে তামাক খাওয়ার শব্দ কখন করাতে কাঠচেরার মতো মধুর নাক ডাকার আওয়াজে মিশে যায়, সমস্তই আমরা নিচে থেকে টের পাই। আজ হঠাৎ শেষ সুখনিদ্রায় কি এমন আকস্মিক ব্যাঘাত ঘটল? ঘনদার চিৎকার শুনলে তো মনে হয় ব্যাঘাতটা হিংস্র কোনো 7 দিনের উপসী বাঘ বা পাগলা গারদ থেকে বেরিয়ে আসা ছুরি হাতে খুনে গুন্ডা ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু ঘনদার মতো ত্রিভুবন জয়ী বীরের কাছে এসব তো তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার বস্তু। তাহলে ব্যাপারটা কি হতে পারে? এই রহস্যময় ব্যাপারের নায়ক ঘনদাই পর মুহূর্তে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে আসছেন শুনতে পেলাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি ঘনদা? আমরা সবাই এখনো জেগে আছি, ঘনদা বোধহয় ভাবেননি। আমাদের সকলের উৎকণ্ঠিত প্রশ্নের সামনে প্রথমটা এক মুহূর্তের জন্য তিনি কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়লেন, কিন্তু সে বোধহয় আমাদের মনের ভুল। পরের মুহূর্তেই আমাদের সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়ে তিনি চাপা গলায় বললেন, ব্যাপার? ব্যাপার যা ভেবেছিলাম তাই। ঘনদার গলার স্বর তার চেয়ে বেশি রহস্যময়। সে স্বরে এমন একটা বিভীষিকার আভাস যে মনে হলো শীত দ্বারার ভেতর দিয়ে হিম একটা জলের ধারা যেন হঠাৎ বয়ে গেল। শিবুই প্রথম এ ধাক্কার গতকটা সামলে নিয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, ভূত টুত নাকি ঘনদা? ভূত? ঘনদার বিদ্রুপের স্বরে বোঝা গেল সামান্য ভূত টুতের কথা ধরে শিবু তাকে কতখানি অপমান করেছে। সবাই মিলে একবার দেখে আসবো প্রস্তাব করলো গৌরব। ঘনদার তাতে কিন্তু ঘোর আপত্তি দেখা গেল। তার কথায় মনে হলো আমাদের অতখানি বিপদের মুখে পাঠাতে তিনি রাজি নন। তিনি বরং রাতটা আমাদের কারোর ঘরে শুয়ে কাটিয়ে দিয়ে সকালে যা করবার করবেন। কিন্তু আমরা অত সহজে নিরস্ত্র হতে পারলাম না। ঘনদার মতো লোককে যার জন্য মাঝরাতে পরিত্রাহী ডাক ছাড়তে হয়, সেই ব্যাপার যে কি সন্ধান করবার চেষ্টা না করে আমরা থাকি কি করে? সবাই মিলে সন্তর্পণে সিঁড়ি দিয়ে ঘনদার ঘরের দিকে উঠলাম। ঘনদা তাড়াতাড়িতে আলোটাও জ্বালতে পারেননি। ঘর একেবারে অন্ধকার। আলো জ্বাললে কি দেখতে হবে কে জানে ভেবে সুইচটা টিপতেও যেন ভয় করছিল। শিশিরই প্রথম সুইচটা টিপে দিলে সাহস করে। কিন্তু কোথায় কি? উল্টানো চেয়ার টেবিল ছাড়া ঘরে তো কোনো কিছু দেখবার মতো নেই। যথাসাধ্য চেষ্টা করেও আটকাতে না পেরে ঘনদা আমাদের পেছন পেছনই ঘরে এসে ঢুকেছিলেন। আমরা অবাক হয়ে তার দিকে তাকাতেই পরম গম্ভীর মুখে তিনি বললেন, কি বলেছিলাম? তার ভাবখানে এই যে ঘরে কিছু না থাকে যেন একটা ভয়ঙ্কর রহস্য। আমরা কিছু বলবার আগেই হঠাৎ ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। গো শব্দ করে মেঝে থেকে উপরে উঠে ঠক করে একটা আওয়াজে শেষ হলো। আচমকা এই শব্দে আটকে উঠে প্রথমটা প্রায় নিজেদের অজান্তেই হুড়মুড় করে সিঁড়ির দিকে হটে গিয়েছিলাম, কিন্তু পর মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পেরে হাসতে হাসতে পেরে খিল ধরে যাবার জোগাড়। গৌরই ছিল সবার সামনে। গোড়ায় পিছু লাফ দিয়ে হটে এলেও সে তখন মেঝে থেকে সেই ভয়ঙ্কর রহস্যের মূলধারার বস্তুটিকে তুলে ধরেছে। গোছের একটা নারকুল পোকা। একবার ঘনদার আর একবার সেই পোকার দিকে চেয়ে মেসে সকলের হাসি আর থামতে চায় না। শিশির অনেক কষ্টে তারই মাঝে দম নিয়ে জিজ্ঞাসা করলে, শেষকালে এই একটা পোকা আপনাকে এত ভয় পাইয়ে দিল ঘনদা? সঙ্গে সঙ্গে আবার হাসির ধুম পড়ে গেল, কিন্তু এত হাসি ঠাট্টা ঘনদাকে যেন স্পর্শই করলো না। অবিচলিত ভাবে নিজের বিছানার উপর এসে বসে অদ্ভুত দৃষ্টিতে তিনি আমাদের সকলের দিকে একবার তাকালেন। তারপর গম্ভীর মুখে বললেন, একটা পোকা দেখে ভয় পেয়েছি না? পা দুটো গুটিয়ে আর একটু আরাম করে বসে তিনি হঠাৎ জ্বলন্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, একটা পোকার পেছনে 8,000 মাইল কখনো ঘুরে বেরিয়েছ?
3000 টন মরা পোকা নিয়ে কি করবে কখনো ভাবতে হয়েছে? পকেটে একটা কাচের বন্ধ শিশি আর হাতে একটা কাগজ সম্বল করে আফ্রিকার গহীনতম বনে জঙ্গলে জলায় কখনো একটা পোকার খোঁজে ঘুরে বেড়াতে হয়েছে? ওদের হাসি তখন প্রায় শুকিয়ে গিয়েছে। তবু একবার জিজ্ঞাসা করলাম, কি সে পোকা ঘনদা? এই নারকুলো পোকা? না, তার নাম সিস্টোসার্কা গিগডেরিয়া। থাক থাক ঘনদা, পোকা হলেও কৃষ্ণের জীব তো বটে, অমন চাতা গালাগালি দেওয়াটা কি উচিত? ভিবুর বলার ধরনের হাসিটা আর একবার উঠলে উঠতেও এক ধমকে সেটা থামিয়ে দিয়ে ঘনাদা বললেন, গালাগাল নয়, এই হলো তার বৈজ্ঞানিক নাম। আমরা সিঁড়িটার দিকে পা বাড়াবার আগেই ঘনাদা শুরু করে দিলেন। 1931 সালের 22শে ডিসেম্বর লাটভিয়ার রিগা শহরের সমস্ত বটগাছ বরফে ঢেকে গেছে। আগের রাত্রে এমন প্রচন্ড তুষার ঝটিকা শহরের ওপর দিয়ে বয়ে গেছে যে মিউনিসিপ্যালিটির লোকজন এসে বরফ কেটে পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত অনেকে বাড়ির দরজাই খুলতে পারেনি। আমি যথারীতি প্রাতঃভ্রমণ শেষে আমার হোটেলে ফিরছি। এমন সময় খটাখট শব্দে এক ঘোড়ায় টানা ড্রেসকি আমার কাছে এসে থামলো। মোটা কোট গায়ে, মাথায় ব্রুশ-টুপি পরা মিলিটারি চেহারার একটি লোক তা থেকে নেমে আমায় ভালো করে লক্ষ্য করে হাতে একটি চিঠি দিল। সে চিঠি পড়ে সত্যিই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, জেনারেল ভর্নপ এখানে আছেন? তা তো জানতাম না। লোকটি সবিনয়ে বললে, আজ্ঞে হ্যাঁ, তিনি আজ 3 বছর এখানেই আছেন। আপনার সঙ্গে এখনই একবার দেখা করতে চান। তা তো চিঠি পড়েই বুঝলাম, কিন্তু তিনি যার সঙ্গে দেখা করতে চান আমি যে সেই লোক আপনি বুঝলেন কি করে? গলাটা একটু তুলে দিয়ে লোকটি বললেন, তা কি আর বুঝতে দেরি হয়? জেনারেল আপনার অনেক গল্পই আমার কাছে করেছেন। তাছাড়া রিগা শহরের এই রক্ত জমানো শীতে শুধু একটা সোয়েটার চাপিয়ে প্রাতঃভ্রমণে বেরোতে আর কেউ যে পারে না তা আমি ঠিক জানি। বিভুর একটু বুঝি কাশি শোনা গেল, সেই সঙ্গে আমাদেরও। ঘনাদা গ্রাহ্য নয় করে বলে চললেন। গেলাম তারপর জেনারেল ভর্নপের বাড়ি। রিগা উপসাগরের দক্ষিণ পারে নোংরা পুরনো শহরের এক ঘিঞ্জি পাড়ায় ভর্নপের ভাঙা 2 কামরা আস্তানা দেখে যত অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম স্বয়ং তাকে দেখে। জেনারেল ভর্নপের সঙ্গে আফ্রিকায় শিকারের সূত্রে আমার পরিচয়। সঙ্গে নাইপান নদীতে আমরা ডিঙ্গি বেয়ে 200-500 মাইল ঘুরে বেরিয়েছি। কঙ্গোর গভীরতম জঙ্গলে গরিলার খোঁজে ফিরেছি প্রাণ হাতে নিয়ে। মাসাইদের সঙ্গে শুধু তীর ধনুক দিয়ে শিকার করেছি। খাঁটি প্রুশিয়ান বলতে যা বোঝায়, চেহারায় চরিত্রে তিনি ঠিক তাই ছিলেন। শরীর ও মন দুই একই সাথে শক্ত ইস্পাতের তৈরি। শারীরিক কষ্ট কাকে বলে জানেন না, মানসিক দুর্বলতা কাকে বলে বুঝতে দেন না কখনো। প্রথম মহাযুদ্ধে জার্মান সেনাপতি হিসাবে তিনি যথেষ্ট নাম করেছিলেন, রাজকীয় সম্মানও পেয়েছিলেন প্রচুর। সেই লোকের এই দুরবস্থা কি করে সম্ভব? আর্থিক অবস্থা তার যত খারাপ হয়েছে, শরীর ভেঙে পড়েছে তার চেয়ে অনেক বেশি। এ যেন আগের ভর্নপের ছায়া মাত্র। দ্রুতা বিরুদ্ধ হলেও কি করে এই দুর্দশা হলো তা জিজ্ঞেস না করে পারলাম না। অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে ভর্নপ বললেন, এ শহরে আপনি এসেছেন জেনে সে কথা বলতেই ডেকে পাঠিয়েছি। পৃথিবীর আর কেউ যে কথা জানে না, তাই আজকে আপনাকে বলবো, আসুন। আমায় ভেতরের ঘরে নিয়ে গিয়ে ভর্নপ একটা দেরাজ করে একটা ফটো বার করলেন। তারপর জিজ্ঞেস করলেন, এ ফটো কার জানেন? ফটোটা দেখেই চিনেছিলাম। অবাক হয়ে বললাম, এ ফটো তো ডক্টর রথস্টাইনের। 15 বছর আগে সিসি মাছি সম্বন্ধে গবেষণা করতে গিয়ে আফ্রিকায় মারা পড়েন। ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, মারা সে পড়েনি, আজও বেঁচে আছে। নিজের মৃত্যু সে বিশেষ কোনো কারণে এইভাবে রটিয়েছিল। তো আপনি সে কথা জানলেন কি করে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে ভর্নপ প্রায় অস্পষ্ট স্বরে বললেন, সে আমার ভাই। আপনার ভাই? ডক্টর রথস্টাইন হলেন ইহুদি আর আপনি খাস জার্মান। কিরকম ভাই? সহোদর ভাই, এক বাবা মায়েরই আমরা সন্তান, বলে ভর্নপ অত্যন্ত বিষণ্ণভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে যখন আমার আলাপ তখন আফ্রিকায় শিকারের ছুতোয় ওই ভাইকেই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। একটু চিন্তিতভাবেই ভর্নপের দিকে তাকালাম। দুঃখে অভাবে তার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ভর্নপ আমার সে দৃষ্টির অর্থ বুঝে ম্লান হেসে বললেন, আপনি মনে করছেন আমার বোধহয় মাথা খারাপ হয়েছে? রথস্টাইন ইহুদি হয়ে কি করে আমার সহোদর ভাই হতে পারে আপনি ভেবে পাচ্ছেন না, তাই তো? গত মহাযুদ্ধে বীরত্বের জন্য জার্মানির শ্রেষ্ঠ সম্মান পেয়েও লাটভিয়ার এই শহরে একটা নোংরা পল্লীতে এই দারিদ্র্যের মধ্যে চোরের মতো কেন দিন কাটাচ্ছি ভাবলেই বুঝতে পারবেন। চুপ করে থাকতে দেখে ভর্নপ আবার বললেন, আমায় সবাই খাস জার্মান হিসেবে প্রুশিয়ানদের চেয়েও কড়া দাম্ভিক বলে জানতো। এখনো অনেকে জানে, কিন্তু আসলে আমিও ইহুদি। তবে আমার ভাই ইহুদি জাতের গৌরব ছিল একদিন, আর আমি ছিলাম কুলাঙ্গার। জার্মানিতে, আর শুধু জার্মানিতে কেন, সমস্ত ইউরোপে ইহুদি বিদ্বেষ কিরকম প্রবল তা নিশ্চয় জানেন।
গত 2000 বছর ধরে আমাদের উপর যে অত্যাচার এরা করেছে তার তুলনা হয় না। মাঝে মাঝে এ বিদ্বেষ কিছুদিনের জন্য একটু চাপা থেকেছে মাত্র, তারপর আবার দাও দাও করে জ্বলে উঠে আমাদের ধনে প্রাণে ধ্বংস করেছে। ছেলেবেলা থেকেই এই ইহুদি বিদ্বেষ আমাদের ক্ষিপ্ত করে তুলেছে, কিন্তু আমাদের দু ভাইকে দুভাবে। ভাই জ্যাকব রথস্টাইন আমাদের পদবী তা করেছে বৈজ্ঞানিক হিসাবে ইহুদি জাতের মুখোজ্জ্বল করতে, আর আমি পিতৃ পরিচয় হারিয়ে জার্মানদের সঙ্গে মিশে যেতে চেয়েছি ইহুদি বিদ্বেষ এড়াবার জন্য। বিদ্যা বুদ্ধিতে জ্যাকবের চেয়ে আমি অনেক খাটো। বাবা মা দুই মারা যাবার পর 20 বছর বয়সে আমি তাই একটা খনির চাকরি নিয়ে ব্রাজিলের জঙ্গলে চলে যাই। সেখান থেকে বছর 5 বাদে যখন জার্মানিতে ফিরে এলাম, তখন আমি একেবারে খাঁটি প্রুশিয়ান। চেহারায় চলনে বলনে আমায় অন্য কিছু বলে চেনে কার সাধ্য। ঘটনাচক্রেই প্রুশিয়ান সাজবার এ সুযোগ আমায় মিলে গেল। বিশুদ্ধ প্রুশিয়ান বংশের একটি ছেলে আবিষ্কার পর্যটনের নেশায় ব্রাজিলের জঙ্গলে এসে আমাদেরই খনির আস্তানায় মারা পড়ে। তার সঙ্গে আমার চেহারার মিলের কথা অনেকেই সে সময় বলেছিল। তার এই সুযোগ আমি নিলাম। করবার সময় তার সেবা করার দরুন সে কয়েকটি কাগজপত্র জিনিস আমার হাতে দেয় জার্মানিতে ফিরে যাবার জন্য। সেই কাগজপত্রের জোরে আমি অনেকটা নির্ভয়ে বর্ণ সেজে বসলাম। সামরিক বিভাগে ঢুকে উন্নতিও করলাম যথেষ্ট। কেউ কোনোদিন একটু সন্দেহ করতে পারল না। এতদিনে ইচ্ছা করে জ্যাকবের সঙ্গে আমি দেখা করিনি, যদিও তার সব খবরই আমি রাখতাম। একদিন হঠাৎ বার্লিন থেকে মিউনিখ যাবার পথে ট্রেনের একটি কামরায় তার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তখন বড় মিলিটারি অফিসার। মিউনিখে যাচ্ছি একটা জরুরি তদন্তে, আর জ্যাকব সেখানে যাচ্ছে বৈজ্ঞানিকদের কি একটা সম্মেলনে সভাপতি হিসাবে। আমি তাকে গোড়াতেই চিনলেও আমার মিলিটারি যাত্রার পোশাকে ও চালচলনে সে প্রথমটা কিছু বুঝতে পারেনি। সন্দিগ্ধভাবে দু একবার তাকিয়েছিল মাত্র। পরিচয় দেবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু দিতে হলো ঘটনাচক্রে। মাঝখানের একটা স্টেশনে গাড়ি থামতে আমার একজন তাবেদার কর্মচারী আমায় সালাম দিতে এলো আমার কামরায়। জ্যাকবকে দেখলেই ইহুদি বলে চেনা যায়। চেহারায় পোশাকে নিজের জাত লুকোবার কিছুমাত্র চেষ্টা তার নেই। আমার তাবেদার অফিসারটি যেমন গোরা তেমনি অভদ্র। সে জ্যাকবের মুখের সামনেই আমায় বললে, এই ইহুদি জানোয়ারটা আপনার সঙ্গে এক গাড়িতে যাচ্ছে। দেবো এই কামরা থেকে ঘাট ধরে বার করে। মর্মে মরে গিয়েও বাইরে দাম্ভিকতার ভান করে বললাম, থাক, তার দরকার নেই। রাস্তায় কত বেড়াল কুকুরও থাকে। একজন ইহুদিকে একটু জব্দ করার সুবিধা না পেয়ে একটু অপ্রসন্ন হয়ে অফিসারটি শেষ পর্যন্ত কামরা থেকে নেমে গেল। গাড়িও দিল ছেড়ে। জানালার বাইরে মুখ বাড়িয়েছিলাম। হঠাৎ ফিরে দেখি জ্যাকব একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। অত্যন্ত অস্বস্তির সঙ্গে মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু খানিক বাদে তার দিকে না চেয়ে পারলাম না। সে আমার দিকে চেয়ে আছে, কিন্তু তার মুখে একটু অনুকম্পার হাসি। কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এই ভাগ্য, নইলে একটা ইহুদির সামনে কড়া প্রুশিয়ান অফিসারের এরকম অস্বস্তি দেখে তারা সদ্বিগ্ন হয়ে উঠত। হঠাৎ জ্যাকব বললে, ওইটুকুর জন্যই ধরা পড়ে গেলে আইজ্যাক? যতদূর সম্ভব মিলিটারি মেজাজের ভান করে বললাম, কি বলছো কি তুমি? কার সঙ্গে কথা বলছো জানো? আর আস্ফালন করে কি লাভ আইজ্যাক? আমি তোমায় চিনতে পেরেছি। সত্যিকারের প্রুশিয়ান অফিসার একটা ইহুদিকে কামরা থেকে নামিয়ে দেবার এ সুযোগ কখনোই হাতছাড়া করতো না। চোখে খানিক তার দিকে তাকিয়ে থেকে তার হাত দুটো ব্যাকুলভাবে ধরে ফেলে বললাম, আমায় ক্ষমা করো জ্যাকব। কি দুঃখে এ ছদ্মরূপ নিয়েছি তা জানো? তা জানি, কিন্তু ইহুদি বিদ্বেষের প্রতিশোধ কি এভাবে নেওয়া যায়? এই পোশাক তোমার চামড়ায় পুড়িয়ে দিচ্ছে না? জ্যাকবের চেহারা এক মুহূর্তে এমন বদলে গেল যে ভয় পেয়ে গেলাম। তার চোখ দিয়ে যে আগুন ঠিকরে বেরোলো, বুকের ভেতরকার কত বড় আগ্নেয়গিরি তা থেকে উঠে আসছে বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটু শান্ত হয়ে জ্যাকব বললে, যেমন করে পারো লুকিয়ে চুরিয়ে মিউনিকে আমার সঙ্গে দেখা করো। ইহুদি বিদ্বেষের কি প্রতিশোধের আয়োজন হচ্ছে তোমায় বুঝিয়ে দেব। মিউনিকে সত্যিই তার সঙ্গে দেখা করেছিলাম, এবং যা শুনেছিলাম এবং দেখেছিলাম তাতে বুঝেছিলাম অত বড় বৈজ্ঞানিক হয়েও ইহুদি বিদ্বেষের দরুন পদে পদে প্রত্যেক জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়ে জ্যাকব একেবারে উন্মাদ হয়ে গেছে। কিন্তু উন্মাদ হয়ে সে যে প্রতিশোধের পরিকল্পনা করছে তার বৈজ্ঞানিক কূটকৌশল শুধু শয়তানের মাথাতেই জন্মানো সম্ভব। তার সঙ্গে কথা কইতে কইতে বুঝলাম, ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়বার একই প্রেরণা আমাদের দুজনের মধ্যে কি ভিন্নভাবে কাজ করছে। তার কুলাঙ্গার হয়েও আমি ধীরে ধীরে সাম্প্রদায়িক সংকীর্ণতাকে জয় করে মানুষকে ভালোবাসতে শিখেছি, আর জাতির অপমানের শোধ নিতে গিয়ে জ্যাকব মানুষের শত্রুই হয়ে দাঁড়িয়েছে। তার পরিকল্পনায় সমস্ত মানব জাতির কতখানি ক্ষতি হবে বুঝিয়ে দিয়ে তাকে নিরস্ত্র করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তীব্র বিদ্রোহের হাসি হেসে সে বলেছিল, নকল প্রুশিয়ান সাজতে সাজতে তুমি খানিকটা তাই হয়ে গেছো। আমার কথা তুমি বুঝবে না। এর কিছুদিন পরে সে সিসিমাচি সম্বন্ধে গবেষণা করবার নামে আফ্রিকায় চলে যায়।
তো আমি জানতাম ওটা তার একটা ছোট মাত্র। অর্ণবের কথা শেষ হলে আমি একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, জ্যাকব রকস্টাইন যে সত্যি মারা যাননি আপনি জানলেন কি করে? জানলাম প্রত্যক্ষ প্রমাণ পেয়ে। একটা কাগজের ফাইল দেরাজ থেকে বার করে অর্ণব বললেন, খবরের কাগজের এই কাটিংগুলো পড়ে দেখলে বুঝতে পারবেন গত 10 বছরে এশিয়া ইউরোপের নানা জায়গায় কিরকম অদ্ভুতভাবে ছোটখাটো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশ ভরা সোনার শস্য চোখের নিমেষে কিভাবে ছারখার হয়ে গেছে। এখনো পর্যন্ত জর্জিয়া, রোমানিয়া, মোরাভিয়া প্রভৃতি ছোটখাটো রাজ্যের উপর দিয়েই এই বিপদ গেছে। বড় দেশ এখনো রেহাই পেয়ে আছে, কিন্তু বেশি দিন আর নয়। তার আয়োজন সম্পন্ন হলেই সমস্ত ইউরোপ সে বিপদ ঠেকাতে পারবে কিনা সন্দেহ। বললাম, কিন্তু এই ব্যাপারে আমাকে কেন ডেকেছেন বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি শুনুন। আমি নিজে বৃদ্ধ অথর্ব হয়ে পড়েছি। জার্মানির জঙ্গি মহলে এতদিন পরে কেমন করে জানি না আমার সত্যিকার জাত সম্বন্ধে একটা সন্দেহের হাওয়া ওঠায় আমার এখানে এসে প্রায় অজ্ঞাতসার বসবাস করতে হচ্ছে। পারি না, তাই আপনাকে করতে হবে। জ্যাকবকে খুঁজে বার করতে হবে। আমি জানি যদি কেউ পারে তো আপনিই পারবেন। অবাক হয়ে বললাম, বলেন কি? 15 বছর যে লোকের কোনো পাত্তা নেই তাকে আমি কোথায় খুঁজে বার করবোই বা কি করে? একটা ছোট কাচের কৌটো খুলে ধরে বর্ণব বললেন, খুঁজে বার করবেন এর সাহায্যে। এই আপনার নিদর্শন। কি সত্যি বিভোর হয়ে বললাম, এ তো একটা মরা পোকা দেখছি। হ্যাঁ, এই মরা পোকাই আপনাকে তার সন্ধান বলে দেবে। এ পোকা আফ্রিকার কোথায় যে জন্মায় কোনো বৈজ্ঞানিক তা আজও জানে না। এ পোকা যেখানে পাবেন জানবেন জ্যাকব সেখানেই তার চরম শয়তানি ষড়যন্ত্র পাকিয়ে তুলেছে। কিন্তু জ্যাকবের সন্ধান পেলেই বা কি করব? আমার হাতে ছোট্ট একটা বন্ধ কাচের শিশি আর একটা কাগজ দিয়ে অর্ণব বললেন, কি করবেন? এই কাগজে লেখা আছে, আজ 10 বছর পরে জ্যাকবের পৈশাচিক চক্রান্ত ব্যর্থ করবার এই অস্ত্র আমি অনেক কষ্টে আবিষ্কার করেছি। ঘনাদা চুপ করলেন। গৌর জিজ্ঞাসা করলেন, তারপর জ্যাকবের খোঁজ আর পেলেন না বুঝি? না, পেলাম বই কি। না পেলে কর্সিকাতে 3000 টন মরা পোকা জমলো কি করে? শিবু অধৈর্যের সঙ্গে বললেন, আহা, খুলেই বলুন না একটু। ঘনাদা একটু বিজয় গর্বের হাসি হেসে বললেন, সমস্ত আফ্রিকা ঘুরে এল আরব নদীর ধারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ডিঙ্কাদের দেশে তখন এসেছি। সেই পোকার কৌটো তখনও আছে, কিন্তু মনে কোনো আশা নেই জ্যাকবকে খুঁজে পাবার। 7 ফুট লম্বা আর ডিঙ্কা মাঝির সঙ্গে তার শালতির চেয়ে সরু লম্বা ডিঙ্গিতে সেদিন জলার মধ্যে কুমির শিকারে গেছি। হঠাৎ তীরের ঝোপ থেকে একটা পোকা ঠিক আমার কোলের উপর এসে পড়ল। ছুঁড়ে ফেলে দিতে গিয়ে হঠাৎ চমকে গেলাম। কৌটোটা পকেট থেকে বার করে মরা পোকাটা তার পাশে ধরে স্তম্ভিত হয়ে গেলাম একেবারে। সেই শিষ্ট সার্কা গিগরেডিয়া। তারপর জঙ্গল তোলপাড় করে জ্যাকবের আস্তানা খুঁজে বার করতে দেরি হলো না। লোকটা তখন সত্যিই উন্মাদ হয়ে গেছে। তার সর্বনাশা পরিকল্পনার তোড়জোড় প্রায় শেষ। পরিচয় দিয়ে আলাপ করবার পর আমার কাছে খোলাখুলিভাবেই তিনি তখন সব কথা বললেন। 2 দিন পরে ইউরোপের আকাশ কি করে অন্ধকার হয়ে যাবে ঝাঁকে ঝাঁকে পোকার দল দিয়ে। তো 15 বছরের সাধনায় এমন অদ্ভুত পরিবর্তন তিনি তাদের জীবন ধারণ নাকি করেছেন যে কোথা থেকে ছাড়লে কতদূর পর্যন্ত গিয়ে তারা মাঠঘাট শ্মশান করে দেবার জন্য নামবে তিনি তা বলে দিতে পারেন। তার প্রথম লক্ষ্য ইটালি। 2 দিন পরেই 6000 বর্গ মাইল ব্যাপী এক ঝাঁক পোকাও তিনি উড়িয়ে দেবেন ইটালিতে। তারপর একটা শ্যাওলার ছোপও কোথাও থাকবে না। ইটালির পর জার্মানি ও ইংল্যান্ডে কিভাবে তিনি তার অজেয় বাহিনী পাঠাবেন সব নাকি তার ছক বাঁধা আছে। আফ্রিকার এই অঞ্চলে শিষ্ট সার্কা গিগরেডিয়ার জন্মস্থান খুঁজে বার করে তিনি এমনভাবে তাদের সংখ্যা বাড়িয়ে নিজের পরিকল্পনা বাফিক তৈরি করেছেন যে ইউরোপ 10 বছর সমস্ত অস্ত্র দিয়ে চুচেও তাদের সঙ্গে শেষ করতে পারবে না। 2 দিন বাদে সেই পতঙ্গের ঝাঁক সত্যি উঠতে দেখলাম। সুদান থেকে লিবিয়া, তিউনিসিয়ার আকাশ যেন রাতের মতো অন্ধকার হয়ে গেল। কিন্তু এ পতঙ্গের ঝাঁক তবু ইটালি পর্যন্ত পৌঁছল না। অর্ধেক মূল্য লিবিয়ার মরুতে আর বাকি অর্ধেক কর্সিকার সমুদ্রের উপর ঝরা পাতার মতো ঝরে পড়ল। সেই মরা পোকার ওজনই 3000 টন। কিন্তু তারা মূল্য কেন? জিজ্ঞাসা করল শিশির। ভন্নদ যে বন্ধ শিশিরটি দিয়েছিল তার দরুন। তার ভেতর এমন একটি রোগের জীবাণু ছিল যা শিষ্ট সার্কা গিগরেডিয়ার জম। 2 দিন আগে একটি পতঙ্গের মধ্যে সেই বিষ আমি ঢুকিয়ে দিয়েছিলাম একটা সুচ দিয়ে। সেই রোগ তারপর সংক্রমণ হয়ে সমস্ত পতঙ্গ বাহিনীকে ধ্বংস করে দেয়। শিষ্ট সার্কা গিগরেডিয়া তাহলে পঙ্গপাল, বললে শিবু। কিন্তু সে পঙ্গপাল তো শেষ হয়ে গেছে। তাহলে আজ আপনার একটা পোকার এত ভয় কিসে? উদ্গার হাসি হেসে ঘনাদা বললেন, শিষ্ট সার্কা গিগরেডিয়া শেষ হয়ে গেছে, কিন্তু জ্যাকব রকস্টাইন তো হয়নি। পৃথিবীর কোন প্রান্তে বসে সে আবার কোন শয়তানি ষড়যন্ত্র পাকাচ্ছে কে জানে। হয়তো ওই পোকাটাই তার অগ্রদূত।
আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।